হ্যালো স্টুডেন্টস, টিপিআর একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো আমরা আসন্ন এসএলএসটি কে মাথায় রেখে একটা প্রশ্ন উত্তর পর্ব কিন্তু চালাচ্ছি, যেখানে আমরা অধ্যায় ভিত্তিক যত ধরনের প্রশ্ন তৈরি হতে পারে সেটা কিন্তু আলোচনা করছি। তো আজকেও আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। আমার মনে হয় এই প্রশ্নগুলো বিশ্লেষণের মধ্য দিয়ে তোমাদের অনেক বেশি উপকার হবে। ওকে, চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো, হরপ্পা সভ্যতার কোন স্থানটিতে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে? হরপ্পা সভ্যতার কোন স্থানটিতে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে? অপশন কি আছে? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল এবং কালীবঙ্গা। আমরা জানি হরপ্পা সেটি কবে আবিষ্কৃত হচ্ছে? 1921 খ্রিস্টাব্দে, তাই তো? কি আবিষ্কার করছেন? দয়ারাম সাহানি, তাই তো? 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো কি আবিষ্কার করছেন? এটা কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, উত্তরটা হয়ে যাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হুম, রাখাল দাস বলে দিচ্ছি এখানে। লোথাল কে আবিষ্কার করছে বলো দেখি? এটা কিন্তু আলোচনা করেছি আমি। লোথাল আবিষ্কার করছে কিন্তু এস আর রাও। এস আর রাও কত খ্রিস্টাব্দে? 1954 খ্রিস্টাব্দে। কালীবঙ্গান কে আবিষ্কার করছেন? কালীবঙ্গান কিন্তু আবিষ্কার করছেন অমলানন্দ ঘোষ, এবং এর উৎখনন করছে কিন্তু, কি হয়ে যাবে উত্তর? বিবি লাল এবং বি কে থাপার। ওকে, কিন্তু বলেছে প্রথম, মানে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে কোনটিতে? আমরা জানি বৃহৎ স্নানাগার কিন্তু একেবারেই মহেঞ্জোদারো এর উত্তর হয়ে যাবে। এবং এই যে স্নানাগারটি, এর আয়তন কত ছিল তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ওকে, আমরা জানি যে এই যে মহেঞ্জোদারোতে যে স্নানাগারটি পাওয়া গেছে তার থেকেও কিন্তু 3 গুণ বিরাট একটা জলাশয়, সেটা কিন্তু গুজরাটের যে ধোলাবিরা সেখানে কিন্তু পাওয়া গেছে। ওকে, এটা মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কিছু ইনফরমেশন এখানে রয়েছে, তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কি আসছে? হরপ্পা সভ্যতার মুদ্রা ভাণ্ডে কোন প্রাণীর ছবি সবচেয়ে বেশি পাওয়া যায়? কোন প্রাণীর ছবি? হাতি, গরু, এককর্ণ ইউনিকর্ন নাকি ঘোড়া? আমরা জানি এই যে গরু এবং এই যে ঘোড়া, এটা কিন্তু এখনো পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। হরপ্পা সভ্যতায় গরু বা ঘোড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। হ্যাঁ, তবে সাম্প্রতিককালে গুজরাটেরই একটি জায়গা যার নাম সুরকোড্ডা বা সুরাকোড্ডা, সুরাকোড্ডা, এই সুরাকোড্ডা নামক জায়গায় কিন্তু একটি হাড় পাওয়া গেছে, যেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে যে এটা কি ঘোড়ার হাড় নাকি অন্য কোনো প্রাণীর হাড়। কারণ ঘোড়ার হাড় পেলেই কিন্তু একটা নতুন দিগন্ত খুলে যাবে। ওকে, কিন্তু আপাতত গরু এবং ঘোড়া কোনোটিই পাওয়া যায়নি। এবং হাতি, হাতি কি পাওয়া গেছে? পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? হরপ্পাতেই সব থেকে বেশি হাতির প্রমাণ কিন্তু মিলেছে। কিন্তু এখানে বলেছে যে মুদ্রা ভাণ্ডে কোন প্রাণী সবচেয়ে বেশি পাওয়া গেছে? এর উত্তর কিন্তু হয়ে যাবে কি? এর উত্তর হবে এককর্ণ ইউনিকর্ন, একেবারেই। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এখানে কিছু ইনফরমেশন রয়েছে, তোমরা নিয়ে নিতে পারো। চলো, কি বলেছে? হরপ্পা সভ্যতার কোট দিজি নামক স্থানটি কোথায় অবস্থিত? ভারতের পাঞ্জাবে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে, রাজস্থানে নাকি গুজরাটে? আমরা তোমরা যদি গত ক্লাসটা আমার দেখে থাকো তোমরা কিন্তু এই উত্তরটা দিতে পারবে। আমি বলেছিলাম যে হরপ্পার যে পরিণত হরপ্পা সভ্যতা সেটা রাতারাতি তৈরি হয়নি, তার একটা প্রাক পর্ব ছিল। এবং তারও আগে যে হরপ্পা সভ্যতার ক্রমিক বিকাশের যে তত্ত্বটি, অর্থাৎ সেটা যে ভারতীয়, মানে প্রথমে এই মেহেরগড় থেকে শুরু হচ্ছে, তারপরেই সেটা হরপ্পার আকার ধারণ করছে। এবং এই যে প্রাক পর্ব, সেটার মধ্যে কিন্তু কোট দিজি পড়ে যাচ্ছে। এই কোট দিজির আবিষ্কর্তা কিন্তু ফজল আহমদ, ফজল আহমদ বা আহমেদ, মাথায় রাখবে এটা। এটা প্রাক হরপ্পা পর্যায়ের একটি স্থান। আমি বলেছিলাম কোট দিজি, আমরি, কালীবঙ্গান, এই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রাক হরপ্পা পর্ব। ওকে, মানে প্রাক বলতে প্রারম্ভিক। ওকে,
প্রারম্ভিক হরপ্পা পর্ব, প্রারম্ভিক, পরিণত এবং পরবর্তী, এই তিনটে হরপ্পার পর্যায়ে। তার আগেরটাকে বলা হচ্ছে প্রাক। ওকে, এটা মাথায় রাখবে। তাহলে আমরা জানি কোট দিজি এটা প্রারম্ভিক হরপ্পা পর্ব, এবং এটি কোথায় অবস্থিত? ভারতের পাঞ্জাবে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে, রাজস্থানে, গুজরাটে, রাজস্থানে না গুজরাটে। আমরা যদি পাঞ্জাবে ভারতবর্ষের প্রথম যে স্থানটি খনন করা হয়েছিল অর্থাৎ রোপা, রোপারটা কিন্তু পাঞ্জাবে অবস্থিত। ওকে, এটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমরা সহজেই আনসারটা করতে পারবে। এবং রাজস্থান খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি হরপ্পা সভ্যতার আগেও মধ্যপ্রস্তর যুগের বহু স্থান এখানে কিন্তু পাওয়া গেছে। গুজরাট, লোথাল, তারপরে সুরকোড্ডা, তারপরে ধোলাভিরা, মানে ভারতবর্ষের সব থেকে মানে বেশি স্থান কিন্তু এই গুজরাটেই খনন করা হয়েছে, এটা মাথায় রাখবে। যদি বলা হয় যে প্রথম স্থান কোনটি, সেটা হবে রোপা, মানে স্বাধীনতার পরে প্রথম স্থান খনন হচ্ছে রোপা, এবং সব থেকে বেশি পরিমাণে স্থান খনন করা হচ্ছে সেটা কিন্তু গুজরাট। এই দুটো ইনফরমেশন কিন্তু মাথায় রাখবে, একাধিকবার পরীক্ষায় আসে। চলো নেক্সট। হরপ্পা সভ্যতায় বাণিজ্যের প্রধান মাধ্যম কি ছিল? হরপ্পা সভ্যতায় বাণিজ্যের প্রধান মাধ্যম কি ছিল? কি হবে? আমরা জানি হরপ্পার মানুষরা সোনা, রূপো, তামা ইত্যাদির অলংকার কিন্তু তারা পরতো, তাই তো? এবং স্বর্ণ মুদ্রা, এই রূপোর কথা যখন আসে, সব পৃথিবীর সর্বাধিক রূপোর যে আবির্ভাব সেটা কিন্তু মহেঞ্জোদারোতে দেখা যায়। এটা মাথায় রাখবে, মহেঞ্জোদারো। এটা যদি প্রশ্নে আসে এই উত্তরটা কিন্তু মহেঞ্জোদারো হবে। পৃথিবীর প্রথম রূপো কোথায় দেখা যায়? এবং পাশাপাশি মাথায় রাখবে বস্ত্র, পৃথিবীতে প্রথম বস্ত্রের প্রমাণ, এই বস্ত্রের প্রমাণও কিন্তু মহেঞ্জোদারোতে দেখা যায়। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে। কিন্তু আমরা জানি সেই সময় কিন্তু মুদ্রার প্রচলন আমরা দেখতে পাই না, তাই এখানে স্বর্ণ মুদ্রা, রূপোর মুদ্রা, তামার মুদ্রা কোনোটিই হবে না। এই উত্তরটা কিন্তু আমরা জানি অবশ্যই বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা নামে পরিচিত। ওকে, চলো নেক্সট যাওয়া যাক। এখানে কিছু ইনফরমেশন রয়েছে, তোমরা দেখে নিতে পারো। হুম, তারপরে কি বলেছে? নেক্সট কোশ্চেন যেটা আসছে সেটা হলো হরপ্পা সভ্যতায় রাখিগড়ি স্থানটি কোন রাজ্যের অন্তর্গত? আচ্ছা বলো তো, রাখিগড়ি স্থানটি কে আবিষ্কার করেন? আমরা জানি এই রাখিগড়ি এটি সরস্বতী নদীর তীরে অবস্থিত। এটি কিন্তু 1969 সালে, 1969 সালে সুরজ ভান একজন প্রত্নতাত্ত্বিক, তিনি কিন্তু এই রাখিগড়ি জায়গাটি আবিষ্কার করছেন। এবং বর্তমানে রাখিগড়িতে যে কঙ্কালগুলো আবিষ্কার হয়েছে তা সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে সেই জিনের সাথে কোন এলাকার জিনের মিল আছে সেটা কিন্তু আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই তো? আমরা দ্রাবিড়ের সাথে মিল পাচ্ছি, আমরা আহ, মানে ইরানের মানুষের সাথে মিল পাচ্ছি জেনেটিক স্টাডির মধ্য দিয়ে। তাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং উত্তরপ্রদেশ, আমরা জানি সানাউলি বলে একটা জায়গা রয়েছে, সেই সানাউলি উত্তরপ্রদেশের সাথে কানেক্ট করা হয়। পাঞ্জাব একটু আগে আমি বললাম যে প্রথম স্থান রোপার, সেটি কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম স্থান রোপার, সেটা পাঞ্জাবেই কিন্তু রয়েছে। আর রাজস্থান আমরা সতী সংস্কৃতির জন্য বিখ্যাত জানি, রাজস্থানের কালীবঙ্গান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ইনফরমেশন গুলো কিন্তু তোমরা মাথায় রাখতে পারো। কিন্তু রাখিগড়ি কিন্তু হয়ে যাবে কোথায়? হরিয়ানায়, তাই তো? রাখিগড়ি হয়ে যাবে কিন্তু হরিয়ানা। ওকে, মাথায় থাকে যেন। এখানে কিন্তু অনেক লেখহীন মোহর পাওয়া গেছে, মানে যে সমস্ত মোহরগুলো পাওয়া গেছে সেগুলোর মধ্যে কোনো লেখা টেখা কিছু নেই। চুরির প্রমাণ পাওয়া গেছে এখানে। এখানে পদ্মা আসনে বসে থাকা, মানে মুদ্রাতে পদ্মা আসনে বসে থাকা যোগী মূর্তি এখান থেকে কিন্তু পাওয়া গেছে। তো এই ইনফরমেশন গুলো তোমরা রাখতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হরপ্পা সভ্যতার কোন স্থানে প্রথম আহ, হরপ্পা সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল? হরপ্পা সভ্যতার কোন স্থানে প্রথম হরপ্পা সংস্কৃতির প্রমাণ পাওয়া গেছে? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল নাকি কালীবঙ্গ? এর উত্তরটা কি হবে? আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু একাধিকবার আমি রিপিট করছি,
আশা করছি তোমাদের মাথায় এতক্ষণে এই বিষয়গুলো ঢুকে গেছে। এই যে লোথাল, লোথাল আবিষ্কার করছেন কে? এস.আর. রাও, তাই তো? খুবই ইম্পর্টেন্ট এখানে কিন্তু ডক ইয়ার্ড, তারপরে চতুর্ভুজাকার যজ্ঞ বেদী, হুম, তারপরে মৃতদেহের সমাধি দেওয়া, আর যুগলবন্দি যেটাকে বলা হচ্ছে যুগ্ম সমাধি, তার প্রমাণ কিন্তু লোথালেই আমরা পেয়ে থাকি। কালীবঙ্গান, কালীবঙ্গান খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে কিন্তু 7টি যজ্ঞবেদীর প্রমাণ পাওয়া যায় কালীবঙ্গান থেকে, তাই তো? এবং লাঙলের ফলা, লাঙল চাষের প্রমাণ কিন্তু এই কালীবঙ্গান থেকেই আমরা পাই, এবং কালীবঙ্গানকে কিন্তু হরপ্পা সভ্যতা তৃতীয় রাজধানী মনে করা হয়। তো এই ইনফরমেশন গুলো মাথায় রাখবে। কিন্তু হরপ্পা সভ্যতার কোন স্থানে প্রথম হরপ্পা সংস্কৃতি বলেছে প্রথম, সেটা কিন্তু হরপ্পাই হবে। ওকে, হরপ্পা হয়ে যাবে রাইট আনসার। চলো, এই ইনফরমেশন গুলো তোমরা দেখতে পারো, এগুলো আমি গত ক্লাসে আলোচনা করেছি। ওকে, নেক্সট কি আসে? হরপ্পা সভ্যতার বানওয়ালি স্থানটি কোন রাজ্যে অবস্থিত? বানওয়ালি রাজ্যটি, বানওয়ালি স্থানটি সরি, কোন রাজ্যে অবস্থিত? তোমরা যদি আহ, একটু কাছে থাকো তোমরা কিন্তু এই উত্তরটা দিতে পারবে। আচ্ছা, এর আবিষ্কর্তা কে বলো দেখি? বানওয়ালি আবিষ্কর্তা কি? আর.এস. বিস্ট, আর.এস. বিস্ট কিন্তু এর আবিষ্কর্তা। ওকে, মাথায় রাখবে। এই বানওয়ালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রথমবারের জন্য রান্নাঘরে আমরা যেই আহ, বেসিনটা ব্যবহার করি, বেসিন, সেই বেসিনের প্রমাণ কিন্তু আমরা এই বানওয়ালি থেকে কিন্তু পাই। আর অরযুক্ত মাটির চাকা, অরযুক্ত মাটির চাকা, এই তার প্রমাণও কিন্তু আমরা এই বানওয়ালি থেকে পাই। এছাড়া বানওয়ালি থেকে কিন্তু অগ্নিকুণ্ড, যজ্ঞবেদী যেটাকে বলা হয়, আমি বলেছিলাম মূলত 3টি জায়গা, একটা হলো লোথাল, একটা কালীবঙ্গান এবং একটা বানওয়ালি। এই 3টি জায়গা থেকে কিন্তু মূলত কি পাওয়া যাচ্ছে? যজ্ঞবেদী পাওয়া যাচ্ছে। ওকে, এবং তার মধ্যে একটি হলো বানওয়ালি। কিন্তু বলেছে বানওয়ালি কোন রাজ্যে অবস্থিত? এটা কি গুজরাট হবে, হরিয়ানা হবে, পাঞ্জাব, রাজস্থান হবে নাকি পাঞ্জাব? এটা কিন্তু হয়ে যাবে একেবারেই হরিয়ানা। হরিয়ানা কিন্তু রাইট আনসার হয়ে যাবে। ওকে, এটি হরিয়ানার হিসার জেলায় রঙ্গই নদীর তীরে, কি নদী? রঙ্গই নদীর তীরে কিন্তু অবস্থিত। এবং সাম্প্রতিককালে কিছু কোশ্চেন দেখা যায় যে কোনটি কোন নদীর তীরে অবস্থিত, এই হিসেবেও কিন্তু প্রশ্নগুলো আসে। কোনটা আহ, সরস্বতী, কোনটা ভোগবা নদী, এই জায়গাগুলো একটু কিন্তু তোমরা মাথায় রাখবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কিছু ইনফরমেশন রয়েছে, তোমরা এখান থেকে নিতে পারো। হরপ্পা সভ্যতার কোন বিদ্বান সাংস্কৃতিক অভিসরণ অভিসরণ তত্ত্ব প্রস্তাব করেছিলেন? হরপ্পা সভ্যতার কোন বিদ্বান সাংস্কৃতিক অভিসরণ তত্ত্ব প্রস্তাব করেছিলেন? অমলানন্দ ঘোষ, আলচিন ও আলচিন, বিবিলাল, নাকি রমিলা থাপা? দেখো, ছোট্ট করে একটু বলি, এই যে সাংস্কৃতিক অভিসরণ বা কালচারাল কনভার্জেন্স জিনিসটা কি? এর আগে যে তত্ত্বটি ছিল, সেই তত্ত্বটিতে যেটা বলা হয়েছিল সেটা হলো যে একটা সংস্কৃতি আরেকটা সংস্কৃতির মেলবন্ধনের ফলে এক সংস্কৃতি আরেক সংস্কৃতিতে প্রভাব বিস্তার করে, মানে প্রভাবিত হয়। এবার এই তত্ত্বটার মানে কি? এই তত্ত্বটার মানে এটাই বোঝাতে চাইছিল যে হরপ্পা যখন আবিষ্কৃত হয় তখন কিন্তু ব্রিটিশরা এটা মানতে অস্বীকার করে যে হরপ্পারা নিজেদের দৌলতে আহ, সভ্যতা তৈরি করতে পারে। তখন কিন্তু এই তত্ত্বটা খাড়া করা হয়েছিল যে হরপ্পা সভ্যতার মানুষরা ওই সময়কার সমসাময়িক মেসোপটেমিয়া এবং ব্যাবিলনীয় সভ্যতার সাথে সংমিশ্রণ করেছিল। তার ফলে সেখান থেকে প্রভাবিত হয়ে তারা নিজেদের সভ্যতাটাকে স্ট্যাবলিশ করেছিল। এটা আগের যে থিওরি সেটা কিন্তু এটা বলছে। কিন্তু পরবর্তীকালে কালচারাল কনভার্জেন্স বা সাংস্কৃতিক অভিসরণ যে তত্ত্বটি রয়েছে, সেখানে বলা হচ্ছে কি যে এটা প্রয়োজন নেই যে একটা সংস্কৃতি আরেকটা সংস্কৃতির সাথে সংযুক্ত হওয়ার ফলেই তার মতো হবে। এমন হতে পারে যে একটা সংস্কৃতি অন্য সংস্কৃতির সাথে কোনোদিনই দেখা করেনি, কিন্তু তাও সেই সংস্কৃতিগুলো প্রায় একই ধর্মী সমান রকমের সভ্যতা তৈরি করছে। এটা সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ মেসোপটেমিয়া
যে কন্ডিশনের উপরে নিজের সভ্যতা তৈরি করেছে, সেখানকার ওয়েদার, সেখানকার জল, সেখানকার অন্যান্য পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো পৃথিবীর যে সমস্ত সভ্যতায় বা যে সমস্ত মানুষের ওপরে গিয়েই পড়ুক না কেন, সেখানেই কিন্তু এই সভ্যতা গড়ে উঠবে। অর্থাৎ এই কন্ডিশন গুলো যেখানেই থাকুক না কেন পৃথিবীতে, সেখানে কিন্তু এই ধরনের সভ্যতাই গড়ে উঠবে। এর জন্য কালচারের, এক কালচার আরেক কালচারের সাথে থেকে শিক্ষা নেবে বা মিশে কিছু শিখবে, এর কোনো কিন্তু গুরুত্ব নেই বা প্রয়োজনীয়তা নেই। এটাই কিন্তু কালচারাল কনভার্জেন্স থিওরি। এটা কিন্তু সর্বপ্রথম স্টাবলিশ করেছিল হলো আলচিন আলচিন। ওকে, চলো নেক্সট। এই যে এখানে কিছু ইনফরমেশন আছে, দেখো কি বলেছে। হরপ্পা সভ্যতার লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হতো? হরপ্পা সভ্যতার লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হতো? বাম থেকে ডানে, ডান থেকে বাম এবং বাম থেকে ডান, পর্যায়ক্রমে উপর থেকে নিচে শুধুমাত্র ডান দিকে। তো তোমরা যদি আহ, এটা পড়ে থাকো তাহলে কিন্তু জানবে যে তারা কিন্তু বাঁ দিক থেকে না, লিখতো ডান দিক থেকে। ডান দিক থেকে শুরু করতো এবং বাঁ দিকে আসতো, এবং আবার কি করতো, আবার এখান থেকে আসতো না, কিন্তু ডান দিক থেকে আসতো না, আবার এই বাঁ দিক থেকে শুরু করে দিত। ডান দিকে আসতো, আবার এই ডান দিক থেকে বাঁ দিকে এবং বাঁ দিক থেকে ডান দিকে, এইভাবে কিন্তু তারা লিখতো। ওকে, তো এইটা ছিল কিন্তু এর সঠিক আনসার, অর্থাৎ ডান থেকে বামে এবং বাম থেকে ডানে। এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, দেখো কি বলছে। হরপ্পা লিপি হুম ব্রাস্টোফেডন পদ্ধতিতে লেখা হতো। মানে এই ডান থেকে বাঁয়ে বা থেকে ডায়ে যে লেখার পদ্ধতিটা, সেটাকে বলা হচ্ছে কিন্তু বাস্টোপেডন পদ্ধতি। ওকে, সেটাই বলা হচ্ছে কিন্তু এইখানে, মাথায় রাখবে এটা। চলো নেক্সট। হরপ্পা সভ্যতায় কোন ধাতু ব্যবহৃত হয়নি? হরপ্পা সভ্যতায় কোন ধাতু ব্যবহৃত হয়নি? তামা, ব্রোঞ্জ, লোহা নাকি সোনা? কোন ধাতু ব্যবহৃত হয়নি বলো দেখি। ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয়? কি মিশিয়ে? তামা ও টিন, তাই তো? তামা ও টিন মিশিয়ে কিন্তু ব্রোঞ্জ তৈরি হয়। কিন্তু কোন ধাতু ব্যবহৃত হয়নি? আমি অলরেডি বলে ফেলেছি যে তারা সোনা, রূপো, তামা ইত্যাদি অলংকার কিন্তু ব্যবহার করতে, কিন্তু কি পাওয়া যায়নি? একেবারেই লোহা কিন্তু এর রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, এগুলো মাথায় রাখবে। তাহলে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন করলাম, এবং শুধুমাত্র সেই প্রশ্নটি নয়, তার আনুষঙ্গিক যে সমস্ত বিষয় এখান থেকে বেরিয়ে আসছে সেগুলো কিন্তু আমরা দেখবার চেষ্টা করলাম। তো আগামী ক্লাসে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে হাজির হব, যেখানে আমরা আরো বিশ্লেষণ করব, যেখান থেকে তোমাদের কিন্তু প্রিপারেশনে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।